ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। গতদিন পর্যন্ত আমরা মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ, তারপর জ্যামিতিক প্রমাণ সংক্রান্ত ম্যাথগুলো দেখেছি। আজকে আমাদের সমতুল্য ভেক্টরের গুরুত্বপূর্ণ একটা টপিক, নাম হচ্ছে অবস্থান ভেক্টর। এই টপিকটা নিয়ে আলোচনা করব। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর এইটা বোঝার আগে আমরা একটা উদাহরণ যদি আমরা বুঝতে চাই, তাহলে বিষয়টা আমাদের জন্য বোঝার সুবিধা হয়ে যাবে। সাপোজ আমার বাসা হচ্ছে শেরপুরে, আমি চাই এই শেরপুর থেকে আমাদের অনেকগুলি ইউনিয়ন আছে। ধরলাম 1 নম্বর ইউনিয়ন, 2 নম্বর ইউনিয়ন, 3 নম্বর ইউনিয়ন, 4 নম্বর ইউনিয়ন, এরকম করে হচ্ছে আমাদের ইউনিয়নগুলো আছে। তো আমরা এই শেরপুর থেকে এগুলোর হচ্ছে দূরত্ব পরিমাপ করতে চাই, তো দেখো ভাইয়া, তো আমরা যদি এখানে লক্ষ্য করি, আমরা কিন্তু নির্দিষ্ট একটা পয়েন্টকে ধরে নিয়ে তারপরে এই দূরত্বগুলো নির্ণয় করেছি। যদি আমরা এই নির্দিষ্ট পয়েন্টটাকে না ধরে নিতাম, তাহলে কিন্তু এই দূরত্বগুলো নির্দিষ্ট পরিমাণ পেতাম না। এর জন্য আমাদের যে কোনো একটা বিন্দুকে অবশ্যই নির্দিষ্ট করে নিতে হবে। আর যদি নির্দিষ্ট করে না নিই, তাহলে কিন্তু আমরা দূরত্বগুলো ঠিকঠাক মতো পরিমাপ করতে পারবো না। আর এই বিষয়টাই হচ্ছে আমাদের হচ্ছে অবস্থান ভেক্টরের মূল কনসেপ্টে আসবে। সেটা হচ্ছে একটি বিন্দুর সাপেক্ষে অন্য বিন্দুর অবস্থান নির্ণয় করা। অন্য বিন্দুর অবস্থান নির্ণয় করা। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আমরা যে কোনো একটা ভেক্টর ও থেকে যদি শুরু করি, তাহলে এর দিকে যদি যাই, তাহলে এখানে হচ্ছে ও আমাদের হচ্ছে ফিক্সড একটা বিন্দু, এর দিকে যাচ্ছে। অর্থাৎ এই বিন্দুটা আমরা ফিক্সড ধরে নিয়েছি, নির্দিষ্ট একটা বিন্দু। এইটার সাপেক্ষে হচ্ছে এ বিন্দুর দূরত্বটা বের করব। ঠিক আছে, তাহলে এই যে ভেক্টর হলো সেটা হচ্ছে কি, ও এ ভেক্টর। ঠিক আছে, এই যে একটা নির্দিষ্ট বিন্দুতে ধরলাম, এইটা হচ্ছে সাপেক্ষ বলা হচ্ছে, যে ও এর সাপেক্ষে এ বিন্দুর দূরত্ব। এইটা হচ্ছে কি আমাদের অবস্থান ভেক্টর। আচ্ছা, এই অবস্থান ভেক্টর তোমাদের যদি আরও একটা ক্লিয়ার করে দিতে চাই, তাহলে একটা আমরা চিত্র আঁকাই। সেইটা হচ্ছে, দেখো ভাইয়া, ধরলাম এইটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট একটা বিন্দু, যার সাপেক্ষে আমরা দূরত্বগুলো নির্ণয় করব। তো প্রথমে হচ্ছে ধরলাম এইটা হচ্ছে এ বিন্দু। আমরা কিন্তু শিখেছি যে যেখান থেকে ভেক্টর শুরু হয়, সেইটা থেকে যে ভেক্টর পর্যন্ত আসবো সেটাকে এভাবে প্রকাশ করা হয়, ও এ ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তো এই নির্দিষ্ট একটা বিন্দু থেকে আরও একটা আমরা দূরত্ব কল্পনা করলাম, এইটা হচ্ছে বি বিন্দু। তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করব? এটাকে হচ্ছে ও বি দ্বারা প্রকাশ করব। আবার নির্দিষ্ট একটা বিন্দু ধরলাম হচ্ছে এইটা আর বিন্দু, তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করব? ও আর দ্বারা প্রকাশ করব। আর একটা বিন্দু কল্পনা করি, এইটা হচ্ছে এম দ্বারা প্রকাশ করলাম। তাহলে দেখো, আমরা নির্দিষ্ট একটা বিন্দুকে কল্পনা করে নির্দিষ্ট কতগুলো আমাদের বিন্দু আছে সেইগুলো কিন্তু আমরা কি বের করছি, দূরত্ব বের করছি। বাট এখানে কিন্তু একটা পয়েন্টটাকে কি করে দিছি, আমরা ফিক্সড করে দিয়েছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ও এর সাপেক্ষে এ বিন্দুর দূরত্ব হচ্ছে ও এ। এইটা কিন্তু আমরা বলতে পারি যে ও এর সাপেক্ষে এ বিন্দুর দূরত্বটা হচ্ছে কি, ও এ। একই রকম করে তুমি যদি অন্যটা নির্ণয় করো, ও এর সাপেক্ষে, দেখো এটা বি বিন্দু আছে, তাহলে তুমি কি লিখবা? বি বিন্দুর দূরত্ব কি লেখা যায়? ও বি। আর এর ক্ষেত্রে তুমি কি লিখতে পারো? ও এর সাপেক্ষে আর বিন্দুর দূরত্ব ও আর, এটা কিন্তু লিখতে পারো। একই রকম করে এটা হচ্ছে এম, তাহলে কি হবে? ও এর সাপেক্ষে এম বিন্দুর দূরত্ব হচ্ছে কি, ও এম। এইটা হচ্ছে কি করতে পারি, আমরা লিখতে পারি। আশা করি বুঝছো।
তো এইবার আমাদের অবস্থান ভেক্টর নিয়ে যদি আমরা ম্যাথ করতে চাই, তাহলে তিনটা বিষয়কে যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের ম্যাথ করা খুবই ইজি হয়ে যাবে। তো আসো আমরা হচ্ছে সেই তিনটা বিষয় একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। তো এই চিত্রটা আপাতত আমরা মুছে দিচ্ছি যেহেতু নিচে লেখা আছে। এক নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা অবশ্যই যে কোনো ভেক্টর যখন অবস্থান ভেক্টরের মাধ্যমে চিন্তা করব, তো আমাদের নির্দিষ্ট একটা বিন্দুকে কী করে নিতে হবে, ধরে নিতে হবে। ঠিক আছে, আমরা যেভাবে এখানে ওকে ধরে নিয়ে কাজ করছি, তাহলে আমরা যখন কাজ করব প্রথমটা হচ্ছে যে কোনো একটা মূল বিন্দুকে ধরে নিয়ে কাজ করব। মূল বিন্দু ধরে নিব এবং এই মূল বিন্দুটা বা যার সাপেক্ষে আমরা হচ্ছে অন্য বিন্দু দূরত্বটা বের করব, এই মূল বিন্দুটাকে খাতায় দেখাবো না, আমাদের ম্যাথ করার সুবিধার্থে খাতায় দেখাবো না। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ধরলাম হচ্ছে আমাদের এইরকম একটা সামান্তরিক আছে, ধরলাম এইটা হচ্ছে এ বিন্দু, এইটা বি বিন্দু, এটা সি বিন্দু, এইটা ডি বিন্দু। তো আমরা চাই যে নির্দিষ্ট একটা বিন্দু ধরে অবস্থান ভেক্টরটা নির্ণয় করব। তো যে কোনো একটা জায়গায় শুধুমাত্র একটা বিন্দুকে আমাদের ফিক্সড করে প্রত্যেকটা জায়গায় দূরত্বগুলোকে বের করতে হবে। তো ধরলাম এইটা হচ্ছে আমাদের ফিক্সড বিন্দু, তাহলে এটাকে ও দ্বারা প্রকাশ করলাম। ও থেকে এর কিন্তু একটা দূরত্ব আছে, এইটাকে কী দ্বারা প্রকাশ করতে পারো ভাইয়া? ও এ দ্বারা প্রকাশ করতে পারবো। একই রকম করে তুমি ও থেকে বি পর্যন্ত একটা অবস্থান ভেক্টর কল্পনা করো, এটাকে কী দ্বারা প্রকাশ করতে পারবো? ও বি দ্বারা। একই রকম করে সি বিন্দুতে যাও, তাহলে এটাকে হচ্ছে কি সি দ্বারা কী করতে পারবো? প্রকাশ করতে পারবো। আবার মূল বিন্দু থেকে যদি ডি বিন্দুতে যাই, তাহলে এটাকে কী দ্বারা প্রকাশ করতে পারবো? ডি দ্বারা প্রকাশ করতে পারবো। তো বিষয়টা হচ্ছে আমরা এখানে যে মূল বিন্দুটা দেখাই দিছি, ঠিক আছে, মূল বিন্দু, এই বিষয়টা হচ্ছে আমরা শুধুমাত্র বোঝার জন্য এতক্ষণ শিখলাম, বাট এইটা আমরা পরীক্ষার খাতায় কখনো অঙ্কন করব না। যেটা তোমাদের লিখে দিছি যে মূল বিন্দু ধরে নিব, ঠিক আছে, যে কোনো আমরা একটা ফিক্সড জায়গায় মূল বিন্দুটা ধরে নিব এবং এই মূল বিন্দুটা কখনোই খাতাতে দেখাবো না। তাহলে ভাইয়া এইটা তাহলে কিভাবে বুঝাবো? এইটা বোঝানোর একটা সুন্দর সুবিধা আছে, সেইটা হচ্ছে দেখো এখানেও ক্যাপিটাল লেটার এ আছে, ক্যাপিটাল লেটার বি আছে, ক্যাপিটাল লেটার সি, ক্যাপিটাল লেটার ডি আছে। তো আমরা যখন ও এর দূরত্বটা নির্ণয় করব, এ বিন্দুর ও এর সাপেক্ষে কিন্তু এই বিন্দুর দূরত্বটা আমরা নির্ণয় করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে এর দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করব, বা অবস্থান ভেক্টর যে এটা সেটা কিভাবে বোঝাবো? সেইটা হচ্ছে আমরা স্মল লেটার দ্বারা যদি এটাকে এ দিই, স্মল লেটার এটাকে, এই বিন্দুটা যেটা ক্যাপিটাল লেটার থাকবে সেটাকে যদি স্মল লেটারে কনভার্ট করি, সেইটা হচ্ছে কি আমাদের অবস্থান ভেক্টরটা বোঝাবে। অর্থাৎ যে বিন্দুটাকে স্মল লেটারে লিখে অবস্থান ভেক্টরটা প্রকাশ করব, লিখে অবস্থান ভেক্টর প্রকাশ করব। তাহলে ভাইয়া দেখো, তাহলে এর স্মল লেটার কি হবে? এই বিন্দুর স্মল লেটার কি? ছোট হাতের এ। এবং অবস্থান ভেক্টর বোঝানোর জন্য নিচে আমরা এরকম ভেক্টর একটা চিহ্ন দিই। তাহলে ও থেকে বি এর একটা দূরত্ব আছে, আর আমরা বলছি কি ও এর বিষয়টা আমরা দেখাবো না। আর এটাকে সহজভাবে বোঝানোর জন্য আমরা কি বলছি যে এখানে যে বড় হাতের অক্ষরটা থাকবে সেটাকে যদি আমরা ছোট হাতের অক্ষর লিখে দিই, তাহলে এটা আমাদের কি বোঝাবে? অবস্থান ভেক্টর বোঝাবে। একই রকম করে তাহলে সি বিন্দুর ক্ষেত্রে কি হবে? ও সি এর দূরত্ব কি হবে? ও সি সমান সমান কি লিখতে পারি? সি ভেক্টর লিখতে পারি। ডি সমান সমান কি লিখতে পারি? ছোট হাতের ডি। দেখো তো ভাইয়া, এই কথাটাও কিন্তু আমি প্রথম যে চিত্রটা অঙ্কন করছিলাম যে ও এর সাপেক্ষে এ বিন্দুর দূরত্ব কি লিখছিলাম? ও এ। যেহেতু আমরা হচ্ছে ও বিন্দুটা কোথাও দেখাচ্ছি না,
এ বিন্দুর দূরত্বটা বোঝাচ্ছি, আর যেহেতু এটা হচ্ছে বড় হাতের অক্ষর এ, এইটার অবস্থান ভেক্টর বোঝানোর জন্য ছোট হাতের অক্ষর এ দ্বারা আমরা যদি লিখি, এইটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টরটা বোঝাবে। সেম রকম করে এখানে বি বিন্দু আছে, ছোট হাতের অক্ষর বি, ছোট হাতের অক্ষর আর, ছোট হাতের অক্ষর এম দিলেই আমরা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে এম বিন্দুর অবস্থান ভেক্টর ও এম, যেটা আমরা প্রথমে বলেছিলাম, সেটা ছোট হাতের অক্ষর বুঝাবে বা মানে অবস্থান ভেক্টরটা বুঝাবে। অর্থাৎ দেখো, তোমাদেরকে সর্বশেষ মূল কথাটা যদি বলতে চাই অঙ্ক করার সুবিধার্থে, যে আমাদের যে কোনো একটা ত্রিভুজ থাকুক, চতুর্ভুজ থাকুক, সেখানে কিন্তু ভেক্টরগুলো বড় লেটার দ্বারা প্রকাশ করা হয়। ধরলাম এটা একটা ত্রিভুজ, আবার এটা ধরলাম একটা চতুর্ভুজ, এটা হচ্ছে চতুর্ভুজ। তো এটা কিন্তু এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আবার এটা এ বি সি ডি। আমরা অবস্থান ভেক্টর দেওয়ার জন্য যে কোনো একটা মূল বিন্দুকে ধরে নিতে হয়, সেটা আমরা নির্দিষ্ট একটা বিন্দু ধরলাম ও। ঠিক আছে, এই বিষয়টা কি আমরা কখনো খাতায় দেখাবো না, যার জন্য তোমাদেরকে বোঝার সুবিধাতে আমি কি বলেছি, যেখানে যে বিন্দুটা থাকবে তার ছোট হাতের অক্ষরটা লিখে দেব জাস্ট। এই ছোট হাতের এ দ্বারা বোঝাচ্ছে ও এর দূরত্বটা হচ্ছে কি, ও এর অবস্থান ভেক্টরটা হচ্ছে কি এ। সেম রকম করে বি বিন্দুতে ছোট হাতের বি লিখে দিব, সি বিন্দুতে ছোট হাতের সি। এখানেও ক্ষেত্রে সেম, এখানে কি হবে ছোট হাতের এ, এখানে ছোট হাতের ডি, এটা হবে কি ছোট হাতের সি, এইটা হবে কি ছোট হাতের বি। আমরা যদি এইভাবে লিখি, এইটা হচ্ছে কি প্রকাশ করবে, আমাদের অবস্থান ভেক্টরটা প্রকাশ করবে। আশা করি বুঝছো যে সর্বসাকুল্যে আমাদের যে ভেক্টর চিহ্নটা দেওয়া থাকবে, সেখানে ক্যাপিটাল লেটার যেটা থাকবে তার যদি স্মল লেটারটা লিখে দেই, সেইটা আমাদের ভেক্টর বোঝাবে, অবস্থান ভেক্টরটা বোঝাবে। আশা করি বুঝছো। তো এইবার 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর নির্ণয় করার জন্য আমি 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, দেখো যে এইটা ধরলাম হচ্ছে আমাদের এ এবং এইটা হচ্ছে কি বি বিন্দু। তাহলে ভাই তোমাদের কেবলই বললাম যে এইটা তাহলে আমাদের অবস্থান ভেক্টর দ্বারা যদি লিখতে চাই, তাহলে এ কে কীভাবে লিখব, ছোট হাতের এ দ্বারা। এটা কিন্তু এ বিন্দুর অবস্থান ভেক্টরটা বোঝাচ্ছে। একই রকম করে তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে, ছোট হাতের বি। এইটা কিন্তু আমাদের অবস্থান ভেক্টরটা বোঝাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এ এবং বি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে সেটা আমরা নির্ণয় করতে। তো এইটা খুবই সহজ, জাস্ট মনে করলাম এইটা হচ্ছে কি মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুকে আমরা যদি সি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, এটা মনে করি সি বিন্দু, তাহলে এর অবস্থান ভেক্টর কী হবে ছোট হাতের সি। আর এইটা সমান সমান হচ্ছে কি হাফ দুইটা বিন্দুর কি হবে যোগফল। এইটা হচ্ছে কি আমাদের মধ্যবিন্দু। অর্থাৎ দেখো এই দুই পাশে হচ্ছে কি এ বি এর দূরত্ব আছে, একে হচ্ছে অর্ধেক করে ফেলছি, এটা কি আমাদের মধ্যবিন্দু। আশা করি বুঝছো। তাহলে এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু নির্ণয়, মধ্যবিন্দু নির্ণয় গেল। তাহলে 3 নাম্বার বিষয় এখন আমাদের হচ্ছে 3 নাম্বার। তো এই বিষয়টা হচ্ছে যে আমরা মাত্রই যে বিষয়টা দেখলাম, অর্থাৎ মনে করি এটা হচ্ছে ও বিন্দু মূল বিন্দু, এইটা ভেক্টরটা দিলাম হচ্ছে এ, আবার ও বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা ধরলাম, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কি আসবে, এ বি ভেক্টর, এ এবং কি বি ভেক্টর। আচ্ছা এই ভেক্টরটাতে আমরা হচ্ছে ত্রিভুজ বিধিটা খাটাতে চাই। তাহলে মনে করলাম এটা হচ্ছে এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তাহলে এই দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধি কিন্তু অবশ্যই তার বিপরীত দিকে হবে, এটি কিন্তু আমরা প্রথম থেকেই জানি। তাহলে আমরা ত্রিভুজ বিধি থেকে কি লিখতে পারবো বলো তো ভাইয়া, ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু কী হবে ও বি, এইটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন আমরা চাচ্ছি এই জিনিসটাকে হচ্ছে অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে। তো এই যে আমরা এ এখানে পেয়েছি, এর অবস্থান ভেক্টরটা কি হবে, যেটা বলে দিছি বিন্দুটাকে স্মল লেটার লিখে অবস্থান ভেক্টর প্রকাশ করব। তাহলে এটাকে যদি স্মল লেটার প্রকাশ করি তাহলে ছোট হাতের এ দ্বারা এর অবস্থান ভেক্টরটা নির্দেশ করবে। বি এর ক্ষেত্রে সেম, এটাকে যদি স্মল লেটার বি লিখি তাহলে কিন্তু আমাদের কি হবে বি এর অবস্থান ভেক্টরটা বোঝাবে। তাহলে দেখো
এইবার দেখো ও এর সমান সমান কি আছে, ছোট হাতের এ, মানে হচ্ছে এ ভেক্টর, এর অবস্থান ভেক্টর প্লাস এ বি ভেক্টরটা এখানে আমাদের আছে, ইজ ইকুয়াল টু ও বি সমান সমান আমরা কি পাইছি, ছোট হাতের বি। ঠিক আছে, তো আমরা চাচ্ছি এ বি ভেক্টরকে প্রকাশ করার জন্য, তাহলে এ বি সমান সমান আমরা কি লিখতে পারবো, বি ভেক্টরের অবস্থান এবং কি এ ভেক্টর এর অবস্থান দুইটা কি হয়, বিয়োগ হয়। এইটা হচ্ছে কি আমাদের মেন সূত্র। এখন বিষয়টা সহজভাবে যদি তোমাদেরকে বলি, সেইটা হচ্ছে যে কোনো ভেক্টরকে যদি আমরা লিখতে চাই, দেখো এখানে কি আছে, এ এবং বি ভেক্টর, আর এই পাশে কি, যে হচ্ছে কি অবস্থান ভেক্টর। দেখো প্রথমে আছে হচ্ছে কি এ, আর পরে আছে কি বি। তো আমরা চাচ্ছি যে অবস্থান ভেক্টরের মাধ্যমে যদি প্রকাশ করতে, তাহলে ছোট হাতের মানে বি, অর্থাৎ পরেরটার অবস্থান ভেক্টর থেকে আগেরটার যদি অবস্থান ভেক্টর, এইটা হচ্ছে এ বি ভেক্টর বুঝাবে। বুঝছো? তো এরকম করে যদি বিষয়টা আরও তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, এভাবে বলতে পারি যে মনে করো যে আমাদের এম এন ভেক্টরটা আছে, এম এন ভেক্টর আছে, তো আমরা এটাকে চাচ্ছি হচ্ছে অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা। তো তোমার কাজ হচ্ছে পরে যে অক্ষরটা আছে সেই অক্ষরের হচ্ছে অবস্থান ভেক্টরটা লিখবা, মাইনাস প্রথমে যে অক্ষরটা আছে সেই সেই ভেক্টরের অবস্থান ভেক্টরটা তুমি লিখবা। জাস্ট এইটা হচ্ছে এম এন ভেক্টরকে আমরা অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারলাম। একই রকম তোমাকে যদি বললাম যে পি কিউ ভেক্টরকে তুমি অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, পরে কোনটা আছে ভাইয়া, কিউ আছে, তাহলে তুমি প্রথমে হচ্ছে কি লিখবা, কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস কি, যে পি ভেক্টরের অবস্থান ভেক্টর। বুঝছো? আবার ধরো যে এখানে মনে করো যে জেড এবং ধরলাম কি এস আছে, তাহলে পরে কোনটা আছে ভাইয়া, এস, এসের অবস্থান ভেক্টরকে ছোট হাতের এস মাইনাস কি হবে, আগে কোনটা আছে জেড, তাহলে জেটের ছোট হাতের অক্ষরের অবস্থান ভেক্টর। তো এইভাবে হচ্ছে আমরা অবস্থান ভেক্টরগুলো প্রকাশ করতে পারবো। সর্বসাকল্যে আমরা যদি এই তিনটা পয়েন্টটাকে মনে রাখতে পারি, তাহলে আমাদের বইয়ে যে সকল ম্যাথ আছে আমরা খুব সহজে এগুলো সলভ করতে পারবো। তাহলে প্রথম কথা কী ছিল ভাইয়া, যে আমাদের মূল বিন্দু ধরে নিয়ে কাজ করতে হবে এবং যা কখনো খাতায় দেখবো না, অর্থাৎ এইটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো বিষয় নাই। তোমাদের জাস্ট কাজ হচ্ছে যে আমাদের যে চিত্রটা থাকবে সেই চিত্রের যে ক্যাপিটাল লেটার থাকবে সেই লেটারের ছোট হাতের স্মল লেটারটা লিখে দিব, সেইটাই হচ্ছে কি আমাদের অবস্থান ভেক্টরটা প্রকাশ করবে। যেটা বলেছি বিন্দুটাকে স্মল লেটারে লিখবো, যেটা হচ্ছে কি অবস্থান ভেক্টর প্রকাশ করবে। 2 নম্বর কথাটা ছিল যে মধ্যবিন্দু নির্ণয়, যে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর ছিল, মধ্যবিন্দুটা কি হাফ, দুইটার কি হবে যোগফল। আর 3 নম্বর কথাটা ছিল যে আমাদের যে ভেক্টরই থাকুক না কেন সেইটার পরের ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস হচ্ছে আগের ভেক্টরের অবস্থান ভেক্টর, এইটা আমরা লিখে দেব, তাহলেই আমরা খুব সহজে ম্যাথগুলো সলভ করতে পারবো। এবার আসো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করি। দেখো এবার আমার বইয়ে 10 নম্বর প্রশ্নে বলছে যে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর দেখো কি বলছে, এ বি সি ডি হলে দেখাও যে, হলে দেখাও যে এবিসিডি সামান্তরিক হবে, সামান্তরিক হবে যদি বি মাইনাস এ ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি হয়। তো বিষয়টা হচ্ছে আমাদের দেখো এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর দেওয়া আছে। তো তোমাদেরকে যদি কখনো এ বি সি ডি ভেক্টরের অবস্থান ভেক্টর নাও দেওয়া থাকতো, এইটা যে ছোট হাতের অক্ষর এ, বি বিন্দুর ছোট হাতের অক্ষর বি দ্বারা অবস্থান ভেক্টর প্রকাশ করা হবে, আবার সি এর জন্য তার অবস্থান ভেক্টর ছোট হাতের অক্ষর সি হবে, এইটা কিন্তু আমরা অবশ্যই লিখতে পারতাম। অর্থাৎ এ এর জন্য অবস্থান ভেক্টর আমরা কি লিখতে পারতাম, ছোট হাতের এ, তার নিচে একটা ভেক্টর চিহ্ন দিতাম। বি এর জন্য অবস্থান ভেক্টর কি লিখতে পারতাম, বি। সি বিন্দুর জন্য কি লিখতে পারতাম, সি। ডি বিন্দুর জন্য কি লিখতে পারতাম, ডি।
যদিও এটা কিন্তু আমরা শিখেছি, কিন্তু এখানে আমাদের প্রশ্নে দেওয়াই আছে, তো এটা আমাদের জন্য সহজ করে দিছে। তারপর বলছে যে এই 4টা বিন্দু দ্বারা একটা কি গঠন হবে, সামন্তরিক গঠন হবে। তো আমরা এখানে একটু সামন্তরিক আঁকানোর চেষ্টা করি। দেখো এইটা হচ্ছে আমাদের একটা সামন্তরিক। তো এইটা আমরা ধরলাম এ বিন্দু, এইটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে এর অবস্থান ভেক্টর কিন্তু অলরেডি আমাদেরকে বলে দিয়েছে, সেইটা হচ্ছে কি ছোট হাতের এ, বি এর জন্য কি হবে ছোট হাতের বি, সি এর জন্য কি হবে ছোট হাতের সি, ডি এর জন্য কি হবে ছোট হাতের ডি। তাহলে 4টা বিন্দুর কিন্তু অলরেডি আমরা কি বের করতে পারছি, অবস্থান ভেক্টরগুলো বের করতে পারছি। যদিও প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে যদি নাও দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা খুব সহজে বের করে নিতে পারতাম। এখন আমাদেরকে বলছে এইটা সামন্তরিক হবে যদি এই শর্তটা মানি। আচ্ছা ভাইয়া, যে আমরা সামন্তরিক থেকে কি জানি, সামন্তরিক থেকে জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি হবে, পরস্পর সমান এবং কি হবে, সমান্তরাল হবে, সমান্তরাল হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখো এইদিকে কি আছে এবি ভেক্টর, এইদিকে কি আছে ধরলাম হচ্ছে কি ডিসি ভেক্টর। তো এই দুইটা ভেক্টর কি পরস্পরের বিপরীত না, এই দুটো কি পরস্পরের বিপরীত। আচ্ছা এখন সামন্তরিক মানে সূত্র থেকে আমরা কি জানতাম যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি হবে, সমান্তরাল হবে। তো যেহেতু পরস্পর সমান হবে তাহলে আমরা কি এভাবে লিখতে পারি না যে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ডিসি ভেক্টর, এটাকে আমরা লিখতে পারি, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন তোমাদেরকে 3 নম্বর পয়েন্টে আমরা কি বলছিলাম যে এ বি ভেক্টরকে যদি আমরা লিখতে চাই অবস্থান ভেক্টরের মাধ্যমে তাহলে কি করব, মনে করো এটা হচ্ছে এ বি ভেক্টর, আমি কি বলছিলাম অবস্থান ভেক্টর মাধ্যমে যদি লিখতে চাই যে পরে যে অক্ষরটা থাকবে তার হচ্ছে অবস্থান ভেক্টর মাইনাস হচ্ছে সামনে যেটা থাকবে তার অবস্থান ভেক্টর। ঠিক আছে, এইটা হচ্ছে কি এ বি এর অবস্থান ভেক্টর নির্দেশ করে। তো দেখো এখানে কি আছে এ বি আছে, তাহলে পরে কোনটা আছে বি, তাহলে বি এর অবস্থান ভেক্টর কি হবে ছোট হাতের বি মাইনাস প্রথমে কি আছে এ, তাহলে এর অবস্থান ভেক্টরটা লিখলাম। এইবার বলছে হচ্ছে কি ডিসি, তাহলে পরে কোনটা আছে সি আছে, তাহলে সি এর কি হবে অবস্থান ভেক্টর মাইনাস সামনে আছে কি ডি, ডি এর অবস্থান ভেক্টর আমরা লিখলাম। এইবার একটু আমরা প্রশ্নের দিকে তাকাই, দেখো তো ভাইয়া এই জিনিসটা কি আমাদেরকে প্রমাণ করতে বলছিল না যে বি মাইনাস এ ইজ ইকুয়াল টু কী হবে সি মাইনাস ডি, এইটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল। তো আমাদের প্রশ্ন দেখে যতটুকু কঠিন মনে হচ্ছে প্রমাণ কিন্তু অতটুকু কঠিন না, কারণ কি বিপরীত বাহুগুলো পরস্পর যদি সমান হয় তাহলে অবশ্যই এই শর্তটা মানবে। আশা করি বুঝছো। এরপর হচ্ছে আমরা আরও একটি প্রবলেম সলভ করব। দেখো ভাইয়া আমরা তো গত প্রশ্নটা সলভ করছি খুব ইজিভাবে, এইবার আমাদেরকে বলছে যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক। অর্থাৎ প্রশ্ন পড়ে আমাদের অনেকটুকু মাথার উপর দিয়ে চলে গেছে, তো আমরা হচ্ছে প্রথম থেকে একটু আঁকানোর চেষ্টা করি, চিত্র আঁকাই, তাহলে আমাদের বিষয়টা হচ্ছে সহজ হবে। ট্রাপিজিয়ামটা কি ছিল, ট্রাপিজিয়ামটা ছিল আমাদের যে দুইটা বাহু সমান্তরাল হবে আর দুইটা বাহু কি হবে পরস্পর অসমান্তরাল হবে, পরস্পর অসমান্তরাল হবে। মনে করলাম এটা হচ্ছে এ বিন্দু, এইটা বি বিন্দু, এটা সি বিন্দু, এইটা হচ্ছে ডি বিন্দু। তো এইবার এখান থেকে আমরা কি বলতে পারবো বলো তো ভাইয়া, যে সমান্তরাল বাহুগুলো কোনগুলো, সমান্তরাল বাহু, তুমি কিন্তু চিত্র দেখেই বলতে পারতেছ যে সমান্তরাল বাহুগুলো হচ্ছে কি এ বি এবং কি ডিসি, এ বি এবং কি ডিসি হচ্ছে কি সমান্তরাল বাহু। আর অসমান্তরাল বাহু কোনটা, অসমান্তরাল বাহু কোনটা কোনটা ভাইয়া, এডি এবং কি
বিসি, এই দুইটা কি আমাদের অসমান্তরাল। তো আশা করছি যে সমান্তরাল কোনটা আর অসমান্তরাল কোনটা এইটা তোমরা বুঝতে পারছো। তাহলে এতটুকু বোঝা গেছে যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু, তাহলে অসমান্তরাল বাহু কোনটা কোনটা, এডি এর মধ্যবিন্দু একটা হবে, এডি এর মধ্যবিন্দু ধরলাম, এবং কি বিসি এর একটা কি থাকবে, মধ্যবিন্দু থাকবে, মনে করলাম এটা মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর পর্যন্ত কাজ শেষ। তারপর বলছে মধ্যবিন্দু সংযোজক সরল রেখা, তাহলে মধ্যবিন্দুর একটা মনে করো যে সংযোজক কি আছে, সরল রেখা আছে। বলছে যে সমান্তরাল বাহুদ্বয়ের, অর্থাৎ এই দুইটা বাহুর কি হবে, সমান্তর বাহুদ্বয় সমান্তরাল হবে। অর্থাৎ তুমি এটাকে যদি মনে করো যে ই দাও, এইটা হচ্ছে এফ, যেহেতু এই দুইটা সমান্তরাল তুমি কি লিখতে পারো যে এবি সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি, এইটা কিন্তু আমরা ট্রাপিজিয়ামের সঙ্গে থেকেই জানি। আর বলছে যে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক রেখা, সেইটা আমরা পেয়েছি কি যে এফ থেকে কি ই এর দিকে এফ ই, সেইটাও আমাদের কি হবে, সমান্তরাল হবে। এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। এবং পরে বলছে কি যে তাদের যোগফলের অর্ধেক, তাদের মানে কি, এই যে সমান্তরাল যোগ বাহুগুলোর যোগফলের অর্ধেক, অর্থাৎ এই যেটা আছে অর্থাৎ এফ ই, এই এফ ইটা হবে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। অর্থাৎ সমান্তরাল বাহু কোনটা, এ বি প্লাস ডিসি, এটার কি হবে, অর্ধেক হবে। এই বিষয়টা প্রমাণ করতে হবে। আরও একবার যদি তুমি দেখো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু, অসমান্তরাল বাহু কোনটা কোনটা ছিল, এডি এবং বিসি। বলছে বাহুদ্বয়ের মধ্যবিন্দু, আচ্ছা তাহলে মধ্যবিন্দু নির্ণয় করলাম অসমান্তরাল বাহুদ্বয়ের, একটা হচ্ছে এফ আর একটা কি ই। বলছে এই মধ্যবিন্দু মানে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, তাহলে একটা সরলরেখা আঁকাতে হবে। এই সরলরেখাটা হবে যে আমাদের সমান্তরাল বাহুগুলো ছিল এবি এবং ডিসি, এটা সমান্তরাল। অর্থাৎ ট্রাপিজিয়াম থেকে কিন্তু আমরা জানতামই যে এবি সমান্তরাল কি হবে, ডিসি, এবং প্রমাণ করতে হবে যে এই যে অসমান্তরাল বাহুদের সংযোগ সরলরেখা, এইটা হচ্ছে সমান্তরাল বাহুগুলোরও কি হবে, সমান্তরাল হবে। এবং বলছে যে তাদের যোগফলের অর্ধেক, তাদের বলতে এখানে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক হবে কোনটা, এই যে সংযোজক সরলরেখাটা, এইটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই ম্যাথটা সলভ করার জন্য তোমরা অবশ্যই প্রথমে কিছু বিস্তারিত লিখবা, যে মনে করি যে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, ই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের ই, সি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের ই, ডি বিন্দুর অবস্থান ভেক্টর, এইভাবে হচ্ছে কি করবা, লিখে দিবা। তো আমি ম্যাথ করার সুবিধার্থে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই বাংলা কথাটা খাতায় লিখবা। আচ্ছা, তো এইবার দেখো যে এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ছোট হাতের এ, অবশ্যই এগুলো কথা বাংলায় লিখে দিবা। বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ছোট হাতের বি। ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ছোট হাতের ই। সি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের ই। ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ছোট হাতের ডি। এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ছোট হাতের এফ। তো ভাইয়া এইবার দেখো তো বি বিন্দু এবং সি বিন্দুর মধ্যবিন্দু কোনটা, ই বিন্দু। আর এটা কিন্তু আমরা প্রথমে শিখছিলাম এটা কি হবে, যে দুইটা বাহুর যোগফলের অর্ধেক, অর্থাৎ হাফ, এটা কি আছে বি প্লাস সি, এইভাবে কিন্তু আমরা শিখছিলাম। তাহলে ই বিন্দুকে যদি এইভাবে লেখা যায়, এফ বিন্দুকে কিভাবে লেখা যাবে, যে হাফ, এটা কি লেখা যাবে, এ প্লাস ডি, এইভাবে আমরা লিখতে পারবো। বুঝতে পারছি যে মধ্যবিন্দুর আকারে লেখা যায়, যে তোমাদের যে প্রথমে যে তিনটা কথা লিখে দিয়েছিলাম তার 2 নাম্বার পয়েন্ট অনুসারে আমরা কিন্তু এই কথাটা লিখতে পারি। এইবার আমাদেরকে প্রমাণ করতে হবে এফ ই ইজ ইকুয়াল টু হাফ এ বি প্লাস ডিসি, এটা প্রমাণ করতে হবে। তো এফ ই সমান সমান কী লিখতে পারো, দেখো এফ ই এটা সমান সমান কী লিখতে পারো ভাইয়া, তোমাদেরকে প্রথমে বলছিলাম যে এ বি যদি থাকে তাহলে তুমি কি লিখতে পারবা, পরেরটার অবস্থান ভেক্টর মাইনাস কি আগেরটার অবস্থান ভেক্টর, এটি কিন্তু 3 নাম্বার কথাই ছিল। তাহলে এখানে আছে কি এফ এবং কি ই, তাহলে এখানে কি হবে, পরেরটার অবস্থান ভেক্টর ই মাইনাস প্রথমটার অবস্থান ভেক্টর কি হবে, এফ, এভাবে কিন্তু লিখতে পারি। তাহলে এফ ই সমান সমান কী লিখতে পারো, যে পরেরটার অবস্থান ভেক্টর ই মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর এফ, এভাবে লিখতে পারি। দেখো তো ভাইয়া ই সমান সমান এখন তুমি কি পাইছিলা, হাফ বি প্লাস সি, এটা তুমি পাইছিলা না, হাফ বি প্লাস সি, এটা কিন্তু পাইছিলাম, মাইনাস
এফ সমান সমান কি পাইছিলাম, হাফ এ প্লাস ডি, এটা কিন্তু আমরা পাইছিলাম। তো ভাইয়া এইবার দেখো তো দুইটার মধ্যে কি হাফ কমন নাই? জি ভাইয়া হাফ কমন আছে, তাহলে হাফ এখানে কি ছিল, বি প্লাস সি মাইনাস এবার আছে মাইনাস এ মাইনাস ডি, এভাবে আছে। তো আমি এইটাকে যদি একটু সাজায় লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো, বি মাইনাস এ এইটা আকারে লিখতে পারি, আবার প্লাস সি মাইনাস ডি এইভাবে কী করতে পারি, লিখতে পারি। এইবার একটু তাকাও, এগুলোকে অবস্থান ভেক্টর অবশ্যই দিতে হবে। হাফ, দেখো তুমি কিন্তু এ বি থেকে বি মাইনাস এ লিখতে পারতা, তাহলে বি মাইনাস এ থেকে কি এ বি লিখতে পারবা? হ্যাঁ ভাই অবশ্যই লেখা যায়। তাহলে এই যে বি মাইনাস এ আছে, তুমি কি এটাকে এ বি লিখতে পারবা না? এ বি, তারপরে কি আছে প্লাস চিহ্ন, তাহলে সি আর ডি আছে, তাহলে পরেরটা হবে কি আগে, ডি আগে ছিল কি সেটা পরে যাবে, সেটা কি সি। এভাবে কিন্তু তুমি লিখতে পারো। তুমি যদি ডিসিকে লিখতে চাও তুমি কিভাবে লিখতা, এখানে ডি এবং সি পরেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর, জাস্ট এইটা থেকে কি আমরা এইটাতে চলে আসছি। এইবার দেখো তো এইটা কি আমাদের মতো প্রমাণের মতো হয়ে গেছে? জি ভাইয়া, এফ ই সমান সমান হাফ এ বি প্লাস কি ডিসি অলরেডি প্রমাণ হয়ে গেছে, বুঝছো? দেখো অবস্থান ভেক্টরের মাধ্যমে ম্যাথগুলো করা অনেক ইজি। তাহলে একটা কিন্তু আমাদের অলরেডি কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। তারপর আমাদেরকে কি বলছিল যে এ বি সমান্তরাল ডিসি সমান্তরাল কি এফ ই। তো এইটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো ভাইয়া যে এখানে কিন্তু অলরেডি কি বলে দিছে যে এ বি সমান্তরাল হচ্ছে কি ডিসি, এই দুইটা কিন্তু কি সমান্তরাল। যেহেতু এই দুইটা সমান্তরাল তাহলে এদের যোগফল, ঠিক আছে, অথবা বিয়োগফল যেটাই হোক না কেন, সমান্তরাল ডিসি, তাহলে এদের যোগফল, এ প্লাস এ বি প্লাস ডিসি এটাও কি হবে, সমান্তরাল হবে, এটাও সমান্তরাল হবে। অর্থাৎ তুমি লিখতে পারো যে এ বি সমান্তরাল ডিসি সমান্তরাল এই দুইটার যোগফল এ বি প্লাস ডিসি। আর দেখো তো ভাইয়া এ বি সমান্তরাল ডিসি সমান্তরাল এ বি প্লাস ডিসিকে কী লিখতে পারি আমরা, এফ ই লিখতে পারি না, এফ ই লিখতে পারি। তো এইটাই হচ্ছে কি আমাদেরকে প্রমাণ করতে বলছিল। আশা করি বুঝছো যে এ বি এবং ডিসি এই দুইটা তো ট্রাপিজিয়ামের সমান্তরাল, তাহলে এদের যোগফল অথবা বিয়োগফল এই রাশিদ্বয়ের সমান্তরাল হবে। তাহলে এ বি সমান্তরাল ডিসি এই দুইটার যোগফল কি এ বি প্লাস ডিসি, দুইটা সমান্তরাল আছে, আর এ বি প্লাস ডিসিকে আমরা এফ ই দ্বারা লিখতে পারি। তাহলে এই তিনটা কি হয়ে যাবে, এখন সমান্তরাল হবে, যা আমাদেরকে প্রমাণ করতে বলছিল। আশা করি বুঝছো। এইবার দেখো আমরা আর একটা প্রশ্ন নিয়েছি, সেটা হচ্ছে কি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। তো আবারও আগের মতো আমরা ট্রাপিজিয়ামটা আঁকাই। দেখো যে দুইটা কি থাকবে, যে সমান্তরাল বাহু থাকবে, আর দুইটা কি অসমান্তরাল বাহু থাকবে। মনে করলাম এইটা হচ্ছে বি, এইটা সি, এইটা এম, এইটা এন, কোনো সমস্যা নেই, তোমার যা খুশি সেইটা ধরতে পারো। তো এইবার এইটা কিন্তু অসমান্তরাল। তো এবার বলছে কি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়, তাহলে কর্ণ থাকবে অবশ্যই। তো আমরা একটু কর্ণ আঁকানোর চেষ্টা করি। তাহলে বি থেকে এন পর্যন্ত একটা কর্ণ যাবে, আবার এম থেকে সি পর্যন্ত একটা কর্ণ যাবে। বাট এইটা কিন্তু মধ্যবিন্দু না কর্ণদ্বয়, কারণ কি উপরে দেখো একটু কম অংশ আছে, নিচে কি বড় অংশ আছে, যেহেতু কি অসমান্তরাল। তাহলে মধ্যবিন্দুটা কোথায় হবে, মনে করে এই জায়গাটি আমাদের কি হবে, মধ্যবিন্দুটা হবে। বলতে কি মধ্যবিন্দু কর্ণদ্বয়ের মধ্যবিন্দু এই দুইটা কি ছিল আমাদের মধ্যবিন্দু। এইটাকে তুমি পি দাও, এইটাকে কি দাও, কিউ দাও, এবং বলছে এই মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, তাহলে পি থেকে কিউ পর্যন্ত একটা কি করতে হবে, সংযোজক সরলরেখা দিতে হবে।
সমান্তরাল বাহু, আমাদের সমান্তরাল কোনটা কোনটা কি ছিল, বিসি এম এন। তাহলে বলছে এবার কি যে এই দুইটা কিন্তু অলরেডি সমান্তরাল, বিসি সমান্তরাল হচ্ছে কি এম এন, এবং প্রমাণ করতে হবে কি যে আমাদের পি কিউ, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এবং বলছে যে সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক, কাদের বিয়োগফল, যারা সমান্তরাল ছিল। তাহলে কি হবে, বিসি মাইনাস এম এন, এদের কি হবে, অর্ধেক হবে, বিয়োগফলের অর্ধেক হবে। এইবার এটা হচ্ছে কি করতে বলছে, আমাদের প্রমাণ করতে বলছে। ভাইয়া তোমাদেরকে আমি কি বলছিলাম যে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে, ছোট হাতের অক্ষর বি। তুমি কিন্তু এটা লিখতে পারো, এটা তোমাদের খাতায় লিখতে হবে যে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি, আবার সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি, এন বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এন, তারপর হচ্ছে কি এম বিন্দুর অবস্থান ভেক্টর কি, ছোট হাতের এম। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টরটাও কি হবে, অবশ্যই ছোট হাতের পি। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ছোট হাতের কিউ। তো দেখো এইবার কিন্তু বি এবং এন এর মধ্যবিন্দু কোনটা, পি। তাহলে পিকে যদি আমরা লিখতে চাই, আমরা কিন্তু লিখতে পারবো পি বিন্দু ইজ ইকুয়াল টু কি হবে, হাফ বি প্লাস এন, এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো, যা তোমাদের 2 নম্বর পয়েন্টটাকে আমরা বলেছিলাম। তো একই রকম করে আমরা যদি কিউ বিন্দুকে উপস্থাপন করতে চাই, তাহলে কি লিখতে পারবো, ছোট হাতের কিউ ইজ ইকুয়াল টু হাফ, কোন দুইটা বিন্দুর মধ্যবিন্দু, সি এবং এম এর, সি প্লাস এম। এইটা হচ্ছে কি আমাদের কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। আর আমাদেরকে প্রমাণ করতে বলছিল কি যে এই পি কিউটা হবে যে সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক। তো তাহলে আমরা পি কিউ সমান সমান কী লিখতে পারবো বলো তো, পি কিউ সমান সমান কী লিখতে পারবো, যেইটা পরে আছে সেইটার অবস্থান ভেক্টর মাইনাস যেইটা আগে আছে সেইটার অবস্থান ভেক্টর পি লিখলাম। তো কিউ এর অবস্থান ভেক্টর কিভাবে লেখা যায়, হাফ সি প্লাস এম, এই আকৃতিতে লেখা যায়। হাফ কি লেখা যায়, সি প্লাস এম মাইনাস পি বিন্দুর জন্য কি হবে, হাফ বি প্লাস এন, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এইবার আমাদের কমন কোনটা, যে হাফ কিন্তু আমাদের কমন, তাহলে হাফ সি প্লাস এম মাইনাস বি মাইনাস এন, এইভাবে লিখতে পারি। তো আমাদের প্রমাণ করতে হবে কি, বিসি মাইনাস এম এন। তাহলে আমরা একটু কিভাবে লিখতে পারি, হাফ সি মাইনাস বি, একটু আগে লিখলাম, কোনো তো সমস্যা নাই। তারপরে হচ্ছে কি লিখতে পারি আমরা, প্লাস এম মাইনাস এন, এভাবে লিখতে পারি। এবার এটা হচ্ছে অবশ্যই অবস্থান ভেক্টর হবে। তাহলে এটা আমরা সমান সমান কি লিখতে পারি, হাফ, দেখো আমরা যদি এরকম করে লিখতাম যে সিবি এর জন্য অবস্থান ভেক্টর কি হবে, পরেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর, এভাবে লিখতাম না। তাহলে এভাবে কিন্তু আমরা লিখতাম। আবার আমরা যদি চাইতাম যে বিসি এর জন্য কি হবে, যে পরেরটার আগের অবস্থান ভেক্টর মাইনাস কি আগেরটার অবস্থান ভেক্টর, তাহলে দেখো সি মাইনাস বি ইজ ইকুয়াল টু কী পাওয়া যায়, বিসি। তাহলে সি মাইনাস বি ওর অবস্থান ভেক্টর সমান সমান কী পাবা, বিসি। এটা কিন্তু আমরা কি পাচ্ছি, ভেক্টর পাচ্ছি। প্লাস এবার কি আছে ভাইয়া, দেখো তো কি হবে, প্লাস এম মাইনাস এন, আমাদের এবার আছে কি এম মাইনাস এন, এইটা হচ্ছে আছে। তাহলে কি হবে যে এম এন যদি আমি দেখি তাহলে কি হতো, এন ভেক্টর মাইনাস কি হতো এম, তাই না। আবার যদি এন এম থাকতো তাহলে কি লিখতাম আমরা, পরেরটার অবস্থান ভেক্টর মাইনাস কি আগেরটার অবস্থান ভেক্টর। এখানে কোনটা আছে ভাইয়া, আগে আছে এম পরে আছে কি এন, তাহলে এখানে কি হবে এন এবং এম, এন এবং এম এইটা হবে। বাট আমাদের প্রশ্নে বলছিল কি যে এইটা হতে হবে কি বিয়োগফলে অর্ধেক। তোমাদেরকে যখন হচ্ছে আমি প্রথম ক্লাস করছিলাম সেটাকে শিখাইছিলাম না, এ এর বিপরীত ভেক্টর কি হয়, মাইনাস এ ভেক্টর। তুমি কিন্তু এটা লিখতে পারো। তাহলে তুমি কি ইচ্ছা করলে যে হাফ বিসি মাইনাস এম এন এভাবে লিখতে পারো,
জি ভাইয়া তুমি এভাবেই লিখতে পারো। দেখো আর এটাই হচ্ছে কি আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে পি কিউ সমান সমান কী হবে, হাফ বিসি মাইনাস এম এন, এই আকৃতিতে চলে আসছে। আশা করি বুঝছো। এখন এইটা তো হচ্ছে আমাদেরকে প্রমাণ করলাম, এবং আমাদেরকে বলছিল যে যে বিসি সমান্তরাল এম এন তো আসেই, এবং পি কিউ কী হবে। দেখো ভাইয়া এতক্ষণ তো হচ্ছে আমরা চতুর্ভুজ রিলেটেড যে সমস্যাগুলো ছিল সেটা কিন্তু অবস্থান ভেক্টরের মাধ্যমে খুব সহজে সলভ করে ফেলছি। তো আমরা গত কয়েকটা ক্লাসে হচ্ছে ত্রিভুজ নিয়ে কাজ করছিলাম। তো ত্রিভুজেও যে অবস্থান ভেক্টরটা খাটানো যায় সেটা এবার দেখব। যে এই প্রবলেমটা কিন্তু তোমাদেরকে আমি ত্রিভুজ বিধি দিয়ে করিয়েছিলাম, এবার হচ্ছে এটা অবস্থান ভেক্টর দ্বারা করাবো। তো এইবার দেখো যে এর ক্ষেত্রে অবস্থান ভেক্টরটা কি হবে, ছোট হাতের এ। বি এর ক্ষেত্রে অবস্থান ভেক্টরটা কি হবে, ছোট হাতের বি। সি এর ক্ষেত্রে ছোট হাতের সি। এখানে কি হবে, ছোট হাতের ই। এখানে কি হবে, ছোট হাতের এফ। এখানে কি হবে, ছোট হাতের ডি। তো যেহেতু বি এবং সি এর মধ্যবিন্দু, তাহলে ডি সমান সমান কিন্তু আমরা কি লিখতে পারবো বলো তো, হাফ বি প্লাস সি, এটা কিন্তু আমরা লিখতে পারবো। আবার এ এবং সি এর মধ্যবিন্দু হচ্ছে ই, ই সমান সমান আমরা কি লিখতে পারবো, হাফ এ প্লাস সি, এটা আমরা লিখতে পারবো। আবার এফ সমান সমান আমরা কি লিখতে পারবো, যে হাফ এ প্লাস বি, এটা হচ্ছে আমরা লিখতে পারবো যে এগুলো হচ্ছে কি মধ্যবিন্দু। তো আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে এডি, তো এডি প্লাস বিই প্লাস সিএফ। তো আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম যে এডি যদি থাকে তাহলে পরে যেটা থাকবে মাইনাস কি হবে আগেরটা। তাহলে কি হবে ভাইয়া বলো তো, ডি ভেক্টর মাইনাস কি এ ভেক্টর প্লাস তারপর কি আছে বিই ভেক্টর, পরে কোনটা আছে ই ভেক্টর। তাহলে ই ভেক্টর মাইনাস হচ্ছে কি বি ভেক্টর প্লাস এবার আছে কি সিএফ, তাহলে পরেরটা কোনটা এফ, তাহলে এফ ভেক্টর মাইনাস কি সি ভেক্টর। এটা কিন্তু আমরা পাইছি। তো এবার ডি এর মানটা কি সেটা আমরা জাস্ট বসাই দিব। ডি সমান সমান আমরা কি পাইছিলাম, দেখো ডি সমান সমান পাইছিলাম হাফ বি প্লাস সি, হাফ বি প্লাস সি। আর এখানে আমাদের কি ছিল মনে করো, এটা আমরা এ ছিল প্লাস, এইবার কি ছিল ই তো সমান সমান কি ছিল হাফ এ প্লাস সি, হাফ এ প্লাস সি। আর এখানে কি ছিল মাইনাস বি ভেক্টর। তারপর কি আছে ভাইয়া এফ ভেক্টর, এফ ভেক্টর সমান সমান কি পাইছিলাম হাফ এ প্লাস বি, হাফ এ প্লাস বি। আর এখানে কি ছিল মাইনাস সি। এবার জাস্ট হাফ দ্বারা সবাইকে গুণ করে দিই, মানে যেখানে গুণ হবে, তাহলে হাফ বি প্লাস হাফ সি মাইনাস এ প্লাস হাফ এ প্লাস হাফ সি মাইনাস বি প্লাস হাফ এ প্লাস হাফ বি মাইনাস কি সি। তো এবার একটু লক্ষ্য করো, এখানে হাফ বি আছে, আর কোথাও কি হাফ বি আছে, দেখো এখানে প্লাস হাফ বি, দুইটা হাফ বি মিলে কি হয় একটা বি, তুমি লিখতে পারো। দেখো কোথাও কি মাইনাস বি আছে, হ্যাঁ ভাইয়া মাইনাস বি আছে, তুমি মাইনাস দাও প্লাস। এবার দেখো এখানে হাফ সি আছে, এখানে হাফ সি আছে, তাহলে দুইটা হাফ সি মিলে কি হয় একটা সি হয়, সি ভেক্টর। আর দেখো এখানে মাইনাস সি ভেক্টরটা ছিলই, মাইনাস সি। আবার এখানে দেখো হাফ এ, এখানে কি হাফ এ, তাহলে দুইটা হাফ এ মানে কি ছিল এ ভেক্টর মাইনাস কি এ ভেক্টর। দেখো এইবার সবগুলো পজিটিভ এবং নেগেটিভ কি হয়ে যাবে, কেটে যাবে কেটে যাবে কেটে যাবে কেটে যাবে, তাহলে কি থাকবে শুধুমাত্র পরে শূন্য থাকবে না। এই তো দেখো এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আমাদের কিন্তু খুব সহজে প্রমাণ হয়ে গেছে। আর এর আগে আমরা যখন ত্রিভুজ বিধি দিয়ে খাটিয়ে করেছিলাম তখন আমাদের এ ডি ই ত্রিভুজ নিয়ে করতে হয়েছিল একবার, আবার এ বি ত্রিভুজ নিয়ে, আবার সি ই এফ ত্রিভুজ নিয়ে করতে হয়েছিল। ত্রিভুজ বিধি খাটিয়ে খাটিয়ে আমরা করে ফেলছিলাম। এইবার শুধুমাত্র অবস্থান ভেক্টরটা নিয়েছি, যেটা আমাদের বের করতে বলছে, জাস্ট ফরম্যাটটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, আমাদের 4 লাইনে ম্যাথটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝছো যে ত্রিভুজ বিধি খাটিয়ে ম্যাথ করাটা ভালো, কিন্তু অবস্থান ভেক্টরের মাধ্যমে যদি আমরা করতে পারি এটা খুবই সহজ হয়ে যায়। তো যেটা আমরা ত্রিভুজ বিধি খাটিয়ে অনেক বড় প্রসেসে করছি, এটা কিন্তু অবস্থান ভেক্টরের মাধ্যমে খুব সহজেই হয়ে গেছে। আচ্ছা ভাই দেখো
আমরা হচ্ছে এর আগেও একটা ত্রিভুজ করছি, তো এর আগেও এই প্রবলেমটা হচ্ছে ত্রিভুজ বিধি খাটিয়ে আমরা ম্যাথটা সলভ করছিলাম। তো আমরা এটাও চাচ্ছি যে অবস্থান ভেক্টর মাধ্যমে করা যায় কিনা। তো এখানে পি বিন্দু আছে, তাহলে পি এর অবস্থান ভেক্টরকে ছোট হাতের পি, এখানে আর এর অবস্থান ভেক্টরকে ছোট হাতের আর, কিউ এর অবস্থান ভেক্টর ছোট হাতের কিউ, ই এর অবস্থান ভেক্টর ছোট হাতের ই, এফ এর অবস্থান ভেক্টর হচ্ছে কি ছোট হাতের এফ। তো তুমি এই ই বিন্দুকে কি লিখতে পারবা, হাফ পি প্লাস আর এভাবে লিখতে পারবা। আবার এফ বিন্দুকে কি লিখতে পারবা, যে হাফ কিউ প্লাস পি, যেহেতু এটা হচ্ছে মধ্যবিন্দু, এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। তো আমাদেরকে বলছিল যে এফ ই ইজ ইকুয়াল টু হাফ কিউ আর, এটা প্রমাণ করতে হবে। তো এফ ই সমান সমান তুমি কি লিখতে পারবা, এফ ই সমান সমান হচ্ছে যে যেটা পরে আছে সেইটার অবস্থান ভেক্টর মাইনাস যেটা আগে আছে সেইটার অবস্থান ভেক্টর। তাহলে ই সমান সমান কি পেয়েছিলাম, যে হাফ পি প্লাস আর মাইনাস হাফ কি ছিল, হাফ কিউ প্লাস পি, এটা ছিল আমাদের। তো আমরা উভয়টা থেকে যদি হাফ কমন নিই কি পড়ে থাকবে, পি প্লাস আর মাইনাস কিউ প্লাস পি, এটা কিন্তু আমাদেরকে পড়ে থাকবে। তো আমরা জাস্ট একটু সাজিয়ে লেখার চেষ্টা করব। কি হবে, যে দেখো এখানে এখানে মাইনাস ছিল, আমরা একটু ভুল করছি, মাইনাস যদি থাকে তাহলে এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস পি আর প্লাস পি এটা দুটো কেটে যাবে, আর এখানে পড়ে থাকবে কি আর মাইনাস কিউ, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে দেখো কিউ যেটা পরে আছে আর আগে কোনটা ছিল আর, এভাবে কিন্তু লিখতে পারি। আর এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে এফ ই ইজ ইকুয়াল টু কী হবে, হাফ কিউ আর, আমরা কিন্তু প্রমাণ করতে পারছি এফ ই ইজ ইকুয়াল টু হাফ কিউ আর। জাস্ট এখন হচ্ছে কি এটা তোমাদেরকে অবশ্যই সমান্তরাল প্রমাণ করতে হবে, যেটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে দুটি সমান ভেক্টর যদি হয় তাহলে অবশ্যই ধারক রেখা একই হতে হবে, অথবা কি হতে হবে, সমান্তরাল হতে হবে, তবেই কেবল ধারক রেখা হতে মানে সমান্তরাল হবে। তো আমরা একাধারে মানে ভেক্টর ত্রিভুজ বিধি খাটিয়ে ত্রিভুজ রিলেটেড যত সমস্যাগুলো ছিল সেগুলো সলভ করছি। তারপর চতুর্ভুজ রিলেটেড যে সমস্যাগুলো ছিল সেগুলো অবস্থান ভেক্টরের মাধ্যমে শেষ করে ফেলছি, এবং দেখেছি যে ত্রিভুজ বিধি না খাটিয়ে অবস্থান ভেক্টরের মাধ্যমে এই ত্রিভুজের ম্যাথগুলো সলভ করা যায়। আশা করছি দুইটা প্রসেসটাই যদি তুমি ফলো করো অবশ্যই ম্যাথ হবে, এবং যেইটা করলে তোমার সহজ মনে হবে অবশ্যই তুমি সেইটার মাধ্যমে করবে। আশা করছি এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমাদের সমতলীয় ভেক্টর চ্যাপ্টারটা খুবই সহজ হয়ে গেছে। তোমরা যদি এভাবে করতে পারো তোমরা অবশ্যই বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই কমন পাবা, এবং লেকচারগুলো যদি তুমি ঠিকঠাক মতো ফলো করো, এখন তোমার বোর্ডের যে কয়টা সিকিউ আসছে এমসিকিউ আসছে তুমি সবগুলোই সলভ করতে পারবা, এতটুকু বলতেই পারি। তো আজকের মতো এখানেই থাক, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।